বাংলাদেশের বিচার বিভাগ আসলে বাংলাদেশের মানুষের বিপক্ষে বাংলাদেশের সরকারগুলো জুলুমের একটা হাতিয়ার। আমাদেরকে রাষ্ট্রকে যেমন জবাবদিহি করতে হবে, বিচার বিভাগকেও একটা জবাবদিহির ব্যবস্থার মধ্যে আনতে হবে। সিজিএস কে অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে 5 মাস জেলে ছিলাম, গুম ছিলাম একদিন তার আগে। তো বিচার বিভাগ আমাদের এই পুরো বিচার ব্যবস্থা এটাকে একেবারে নিজের ফেস করা এই অভিজ্ঞতাটা আমার হয়েছে, এবং সেই অভিজ্ঞতার আলোকে আমি প্রথমে কয়েকটা কথা বলি, তারপরে আমি আমার আলাপটায় আসি, এই প্রশ্নের উত্তরে আসি। সেটা হচ্ছে যে প্রথমত আমার বিপক্ষে যে মামলাটা এবং সেই মামলার যে এফআইআর ছিল, সেই এফআইআরে কোনো তথ্য প্রমাণ ছিল না। চার্জশিট যখন দিল, আমি জামিন থেকে বের হওয়ার পরে আমি 5 মাস জেলে ছিলাম। 4বার আমার মামলার শুনানি, মানে জামিন শুনানি, আমাকে জামিন দেওয়া হয় নাই। এরপরে আপনারা মুশতাকের কথা জানেন, যাকে জেলখানা মেরে ফেলা হয়। আমার বন্ধু মুশতাক, আমরা একই মামলার আসামি, এবং মুশতাক তো আসলে 6বারও জামিন পায় না, এবং তারপরে জেলে মরে গিয়ে বা কাঠামোগতভাবে তাকে আসলে খুন করে তারপরে ধরেন যে কিশোর জামিন পায়। আমি লাকি ছিলাম যে আমি 4বার শুনানির পরে 5মবারে আমি জামিন পাই। তো আমি জামিন পাওয়ার আরো 5 মাস পরে, বা মোটামুটি 4-5 মাস পরে এই মামলার চার্জশিট দেয়া হয়, এবং সেইখানে আমার বিপক্ষে প্রমাণ হিসেবে যেটা দেয়া হয় 4টা অভিযোগ আমার বিরুদ্ধে। র্যাব যখন প্রেস কনফারেন্স করে সেখানে তারা স্পষ্টত 4টা অভিযোগ করে, যে একটা হচ্ছে যে আমি দেশদ্রোহী, আমি রাষ্ট্রদ্রোহী, আমি সরকারের বিরুদ্ধে এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তো এত বড় 4টা অভিযোগ, যেগুলোর কারণে আমার হয়তো কয়েকবার ফাঁসি বা অন্তত যাবজ্জীবন হয়ে যাওয়ার কথা, সেই অভিযোগের প্রমাণ হিসেবে তারা দিলেন হচ্ছে একটা কবিতা, আমার লেখা একটা কবিতা। বললেন ষড়যন্ত্র, কিন্তু প্রমাণ দিলেন হচ্ছে আমার একটা পাবলিক পোস্ট। এবং মোর ইন্টারেস্টিংলি, এই কবিতাটা আমি জামিনে বের হওয়ার 3 মাস পরে লেখা। তার মানে জামিনে বের হওয়ার 3 মাস পরের একটা লেখা পোস্টকে তারা বলছেন যে আমার নামে যে তারা আসলে 10 মাস আগে বা 11 মাস আগে যে মামলা করলেন, গুম করলেন, সেটার প্রমাণ। তো এই যখন তারা চার্জশিটে প্রমাণ দিলেন, এই চার্জশিট তো ছুঁড়ে ফেলে দেওয়ার কথা ছিল বিচার বিভাগের। যেই এই মামলার প্রমাণ যেটা তারা উপস্থাপন করলেন, সেটাই তো আসলে প্রমাণ করে যে এই মামলাটা একটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, পুরোপুরি একটা ভুয়া মামলা। কিন্তু এই মামলাটা কিন্তু এখনো চলছে। আমার এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে মামলা 20 সালের, সেটা এখনো চলছে। আমাদের আইন মন্ত্রণালয় থেকে এবং বিভিন্ন সময় সরকার থেকে বলা হয়েছে যে এই মামলাগুলো সব বাতিল করা হবে, কিন্তু সেখানে আমরা এখন পর্যন্ত সুস্পষ্ট পদক্ষেপ পাই নাই। আমরা শুনেছি, আশ্বস্ত হয়েছি, কিন্তু আমরা আসলে আশ্বস্ত হইতে পারি নাই, কারণ আমাদেরকে এখনো কোর্টের বারান্দায় ঘুরতে হচ্ছে। সো এইটা একটা আলাপ। আমাদের বাংলাদেশে আপনারা যদি জানেন, আপনারা নিশ্চয়ই জানবেন যে হাজতি এবং কয়েদির যে রেশিও, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ। মানে আমাদের 80% থাকে হচ্ছে, যেই কোনো আমাদের জেলে আপনি হিসেব করেন, আপনি দেখবেন যে অ্যারাউন্ড 80% হচ্ছে হাজতি আর 20% হচ্ছে কয়েদি। কেন? এইটা সারা পৃথিবীর একটা উল্টো রেশিও। সারা পৃথিবীতে জেনারেলি 80% থাকে হচ্ছে কয়েদি এবং 20% হাজতি, যাদেরকে আসলে জেলের বাইরে রাখলে যারা মামলাটাকে প্রভাবিত করতে পারে, তার মানে হচ্ছে ক্ষমতাশালী, তার মানে হচ্ছে সেরকম ব্যক্তিদেরকে বা ওরকম বড় মামলাকে তারা আসলে হাজতিকে রাখে, জেলে আটকে রাখে। কিন্তু আমাদের এখানে উল্টা, আমাদের এখানে যারা আসলে ক্ষমতাবান তাদেরকে জেলেই যেতে হয় না, তাদেরকে কোর্টেও হয়তো যেতে হয় না। আমরা দেখেছি বসুন্ধরা গ্রুপের বিপক্ষে সুস্পষ্ট 2টা গুরুতর অভিযোগ, ধর্ষণ এবং খুনের অভিযোগ। তাকে এখন পর্যন্ত এই সরকারের আমলেও তাকে এখন পর্যন্ত কেউ জিজ্ঞাসাবাদ পর্যন্ত করে নাই। সো এই হচ্ছে আমাদের বিচার বিভাগ। এই হচ্ছে আরেকটা ডিটেইল ইনফরমেশন আমি আপনাদেরকে দেই। আপনারা জানেন যে আমাদের আদালতগুলোতে যখন কোনো একটা মামলার হাজতি জামিন চাওয়া হয়, তখন জিজ্ঞেস করা হয় যে ওই মামলায় তিনি কতদিন হাজত খেটেছেন। ধরেন যে কেউ যদি 100 পিস ইয়াবা নিয়ে বা 10 পিস ইয়াবা নিয়ে জেলে যায়, তাহলে তাকে ধরেন যে অন্তত 20 দিন বা 30 দিন হাজতি খাটতে হবে, তারপরে তার মামলাটার আসলে মানে জামিন শুনানি হবে। কেন ভাই? মানে হাজতি খাটাটা কেন একটা রিকোয়ারমেন্টস? ও তো মিথ্যা মামলা হতে পারে। তাহলে ওকে যে মিথ্যা মামলায় আপনি বিচার করার আগেই যে সাজা দিয়ে দিলেন, এইটার বিচার কে করবে? আমাদের বিডিআর বিদ্রোহ, আমরা বলে আসছি সারা জীবন যে বিডিআর বিদ্রোহ, কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখলাম কি এটা আসলে বিডিআর বিদ্রোহ না ভাই, এটা হচ্ছে সেনা বিডিআর হত্যাকাণ্ড।
একটা সেনা এবং বিডিআরদেরকে হত্যা করার একটা ষড়যন্ত্র ছিল এটা। তো এই মামলার আপনারা জানেন যে অন্তত 300 জন বিডিআর, এখন হয়তো মোটামুটি 270 জনের মতো আছে, যারা এখনো জেলখানায় আছে জামিন শুনানির জন্য। তাদের জামিন শুনানি হচ্ছে না। একটা আপনার বিস্ফোরকের একটা মামলা, যে মামলায় তারা যদি মানে দোষী প্রমাণিত হন তাহলে তাদের সাজা হবে 7 বছর। সেখানে তাদেরকে আজকে 14-15 বছর ধরে আপনার হাজতি করে রাখা হয়েছে। সো আমি যেটা মনে করি যে এই যে ঘটনাগুলো, এগুলো আসলে প্রমাণ করে যে বাংলাদেশের বিচার বিভাগ আসলে বাংলাদেশের মানুষের বিপক্ষে, বাংলাদেশের সরকারগুলো জুলুমের একটা হাতিয়ার। আমাদেরকে রাষ্ট্রকে যেমন জবাবদিহি করতে হবে, বিচার বিভাগকেও একটা জবাবদিহির ব্যবস্থার মধ্যে আনতে হবে। এগুলো যদি আমরা করতে না পারি, ভাই তাজুল ভাই যেটা বলছেন, মানিক সিনহা তাদের উদাহরণ সবার সামনে আছে। নতুন বাংলাদেশে এইসব বেশি দিন চলবে না। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।